একটা ভুল ধারণায় বলবো মানুষের মধ্যে আছে যে আমার বাবা মার হাঁপানি ছিল বা ভাই বোনের ছিল আমারও হবেই, এটা আসলে তা না। হয়তো যে রোগী সারা বছর ভালো ছিল, তার হাঁপানি থাকলেও সে ওষুধ ছাড়া চলতো, এই সময় সে থাকতে পারে না। কিছু জীবাণু আছে, ভাইরাস জীবাণু আছে, যেগুলো এই শীতের আবহাওয়াতেই তাদের বিস্তার লাভ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির নিয়মিত আয়োজন স্বাস্থ্য সমাধানের আজকের পর্বে। স্বাস্থ্য বিষয়ক এই আয়োজনে আমরা প্রতি পর্বে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আলোচনা করে থাকি। সে সম্পর্কে একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে জেনে নিই তার সমাধান বা প্রতিকার কী। আজ আমরা এমন একটা বিষয়কে বেছে নিয়েছি, অর্থাৎ শীত এসে গেছে। প্রচণ্ড এই শীতে বিশেষ করে যারা হাঁপানি রোগে ভুগছেন তাদের জন্য বড় কষ্টের সময়। এই সময়টিতে হাঁপানি রোগ বেড়ে গেলে আমাদের কি করণীয় এবং এর চিকিৎসা কী, এই প্রসঙ্গে আজ আমরা কথা বলবো। আর এ বিষয়ে কথা বলবার জন্য স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার সিরাজুস সালেকিন স্যারকে। তিনি একজন থোরাসিক সার্জারি বিশেষজ্ঞ, সহকারী অধ্যাপক, ঢাকা মেডিকেল কলেজ থোরাসিক সার্জারি বিভাগ। স্যার আসসালামু আলাইকুম। আসসালাম। কেমন আছেন স্যার? আপনি? ভালো আছি। ভালো আছেন স্যার। শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরা জানতে চাইবো স্যার, যে শীত এলেই বিশেষ করে যারা হাঁপানি রোগী তাদের প্রচণ্ড শ্বাসকষ্ট হয় এবং কষ্ট পান, তো এই হাঁপানি রোগী শীতকালে এতটা প্রকোপ দেখা দেয় কেন? ধন্যবাদ। ব্যাপারটি খুবই প্রাসঙ্গিক। শীত এলে আমরা দেখি যে বিভিন্ন হাঁপানি রোগীদের কষ্ট বেড়ে যেতে থাকে। এটা মূলত হয় আমাদের এই আবহাওয়ার এই সময়ে শুষ্ক হয়ে যায়, আর্দ্রতা কমে যায় এবং বাতাসে অনেক ডাস্ট ধুলোকণা বেড়ে যায়। এবং এগুলোর কারণে এগুলো যখন আমাদের নাকে দিয়ে লাংসে আসে, তখন হাঁপানি তৈরি হওয়ার বা অ্যাজমা অ্যাটাক, যেটাকে শ্বাসকষ্ট হওয়ার যে একটা তৈরি করার যে সমস্ত কারণ, সেগুলো ট্রিগার করে দেয়। এবং সেগুলো ট্রিগার করে গেলে রোগীর শ্বাসকষ্টটা বেড়ে যায়। হয়তো যে রোগী সারা বছর ভালো ছিল, তার হাঁপানি থাকলেও সে ওষুধ ছাড়া চলতো, এই সময় সে থাকতে পারে না। তবে একটা ব্যাপার হচ্ছে, যারা ওষুধ নেয় নিয়মিতভাবে কিংবা যারা ধুলাবালি এড়িয়ে চলতে পারবে, ওদের জন্য এটা সমস্যা তেমন একটা বাড়বে না, কন্ট্রোল থাকবে। শুষ্ক আবহাওয়া কিংবা ধুলোবালি কি আসলে এই মানে ফুসফুসের এই ধরনের সমস্যার এটা একটা অংশ। পাশাপাশি যারা শীতে বেড়ে যায়, ওদের মূলত এখান থেকেই বেড়ে যাচ্ছে এইটার কারণে। এবং কিছু জীবাণু আছে, ভাইরাস জীবাণু আছে, যেগুলো এই শীতের আবহাওয়াতেই তাদের বিস্তার লাভ করে। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেগুলো আছে বিস্তার লাভ করে এই শীতের আবহাওয়াতেই, এবং সেগুলো লাংসে ঢুকে বা শরীরে প্রবেশ করে এবং সেখান থেকে এই হাঁপানিটা বেড়ে যায়, প্রকোপটা। স্যার, অনেককে দেখা যায় যে হঠাৎ করেই তাদের শ্বাসকষ্ট হয় বা তখন তারা বুঝতে পারে না যে এটা আসলে কী কারণে হচ্ছে। তো সে অবস্থায় কি মানে চিকিৎসাটা কী হবে? এটাকে হলো অ্যাকিউট অ্যাজমা বা অ্যাজমাটিকাস, যেটা বলি অ্যাকিউট একটা অ্যাটাক। এটা অনেক কারণে হতে পারে। শীতের প্রকোপে ধুলাবালির থেকে হতে পারে, খাবার থেকে হতে পারে, কিংবা হঠাৎ অনেকে ভয় পেলে হতে পারে। এই ক্ষেত্রে অবশ্যই যখন রোগী শ্বাসকষ্ট অনুভব করবে, শ্বাস নিতে পারবে না, সে সঙ্গে সঙ্গে যাবে একটা হসপিটালে। হসপিটালে যাওয়ার পরে কিছু প্রোটোকল আছে, একটা এক্সরে করা হয়, রোগীর লাংসকে আওয়াজ দেখা হয় কেমন আছে। এবং যদি আমার জানা থাকে রোগীর আগে হাঁপানি ছিল, তখন আমরা কিছু ওষুধ দিই, যেগুলো নেবুলাইজ করা, কিছু ইঞ্জেকশন আছে সেগুলো ব্যবহার করি। এবং এটা ইনিশিয়ালি কন্ট্রোল করলে এটা রোগীটা স্বাভাবিক হয়ে আসে। পরে আমরা কিছু ওষুধ দিয়ে এটাকে আরও কন্ট্রোল করে নিয়ে আসতে পারি। স্যার, দেখা যায় যে ধুলোবালি বা ফুলের রেণুর কথা আপনি বলছেন, এর বাইরেও তো অনেককে লক্ষ্য করা যায় যে তারা শ্বাসকষ্টে ভোগেন। এটা কি জেনেটিক কোনো কারণ আছে? কিছুটা জেনেটিক। এটা একটা ভুল ধারণায় বলবো মানুষের মধ্যে আছে যে আমার বাবা মার হাঁপানি ছিল বা ভাই বোনের ছিল আমারও হবেই, এটা আসলে তা না। যাদের অ্যালার্জি কিছু ট্রেন্ড শরীরে থাকে, যেমন যেটা আপনি বললেন যে ধুলাবালি, ফুলের রেণু বা কোনো খাবার থেকে একটা অ্যালার্জি আছে, ওদের ক্ষেত্রে এটা অনেকটাই জেনেটিকলি চলে আসে। কিন্তু যাদের পরিবারে কারো ছিল না, ওর ছিল কিন্তু ওর অ্যালার্জি কোনো সমস্যা নেই বা কোনো খাবার থেকে অ্যালার্জি নেই, তা কিন্তু হবে, এটা জরুরি না। বা একবার অ্যাজমা হয়েছে, এটা সবসময় এমন থাকবে, এটা তাও না। এটা কন্ট্রোল করার অনেক উপায় আছে, নিয়মকানুন মেনে চললেই কন্ট্রোল করা যায়। স্যার, আমরা কি দেখা যায় যে যাদের এই ধরনের সমস্যা হয়, শীতে নানাবিধ রোগ ব্যাধি হয়, বিশেষ করে হাঁপানির কথা আমরা বলছি, তারা সাধারণত ওষুধ খেয়ে থাকেন, বিভিন্ন ধরনের ওষুধ খান। তো এর জন্য কি আসলে স্থায়ী কোনো ভ্যাকসিন তৈরি হয়েছে স্যার? ব্যাপারটা যে হচ্ছে, ভ্যাকসিন দেওয়া হয় মূলত ওই জীবাণুর অ্যাগেনস্টে, যেগুলো বলেছি, এবং কিছু অ্যালার্জি অ্যাগেনস্টে। এটা একদম কার্যকর সব ক্ষেত্রেই না। বিশেষ করে
যেটা ভাইরাসের জীবাণুর জন্য দেওয়া হয়, ওটা প্রতি বছর বা কয়েক বছর পর এর যে জীবাণুর স্ট্রেইন সেটা বদলে হয়। তাই আমি আজকে একটা ভ্যাকসিন নিলাম, এটা কয়েক বছর পরে এটা কার্যকারিতা কমে যেতে পারে। বা আমি একটা অ্যালার্জির জন্য একটা ভ্যাকসিন নিলাম, সবার ক্ষেত্রে সমানভাবে কাজ করবে এটা ঠিক জরুরি না। এখানে একটি বিষয় আমি একটু এখানে অ্যাড করতে চাই, দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশে গত কয়েক বছর ধরে ধুলাবালি বা আমাদের আবহাওয়া বাতাসের যে অবস্থা, কোয়ালিটি খুবই খারাপ হয়ে গেছে। সো এইগুলোর কারণে আসলে ভ্যাকসিন দিয়ে কন্ট্রোল করাটা খুবই ডিফিকাল্ট বা না বললেই চলে। সেক্ষেত্রে আপনাকে ওষুধ খেয়ে বা ওষুধ নিয়েই আপনাকে এটা ভালো থাকতে হবে। স্যার, এটা কি ওষুধ ছাড়া বা একটা পর্যায়ে কি স্থায়ীভাবে সুস্থ হবার সুযোগ? হ্যাঁ, যদি আপনি নিয়মে চলতে পারেন, কারণটাকে বন্ধ করতে পারেন এবং নিয়মিত চিকিৎসা করতে পারেন, যা ভালো থাকা যায়। অনেক সময় ওষুধটাও কমও লাগে, কারণ এখন অনেক ধরনের ওষুধ বাজারে চলে আসছে, যেটা একবেলা নিলে বা কয়েকবার নিলে এটা ভালো হয়ে যায় বা কন্ট্রোল থাকতে পারে। স্যার, আমরা যেহেতু শ্বাসকষ্টের কথা বলছি, অনেক সময় আমাদের দেখা যায় ঘন ঘন ঠান্ডা লাগে, সর্দি হয়, সেক্ষেত্রে নাকের শ্বাস প্রশ্বাস বন্ধ থাকে, মুখ দিয়ে হা করে নিঃশ্বাস নিতে হয়। তো এটাও কি স্যার এই হাঁপানির কারণ, নাকি আসলে সর্দিজনিত? না, এটা ভিন্ন। এটা ভিন্ন। অনেকে দেখা যায় তার খুব স্বাস্থ্য ভারী, ওই রাতে ঘুমাতে গেলে মুখ হা করে ঘুমায়। বাচ্চাদের যার ক্ষেত্রে হা করে ঘুমাচ্ছে, তাদের অ্যাডিনয়েড বলে একটা ছোটো টিউমার আছে, যেটা আমাদের এই নাকের পিছন দিকে তৈরি থাকে, ওটা অনেক বড় হয়ে গেছে, ওখান থেকে রস তৈরি হয়, তাই তার নাকটা বন্ধ হয়ে যায়, মুখটা হা করে ঘুমায়। কিংবা তার সর্দি ঘন ঘন লেগে যায়, ধুলাবালি হোক বা ঠান্ডা হোক, এই নাক বন্ধ থাকে, মুখ হা করে ঘুমায়, এটার সাথে হাঁপানির সরাসরি সম্পর্ক নেই, এটা আলাদা জিনিস। স্যার, ওই যে অনেকে ঘুমোতে পারে না, নাক ডাকে, সেটাও তাহলে আলাদা কোনো? এটা আলাদা কারণ। অনেক সময় নাকে হাড় বাঁকা থাকে বা হাড় মাংস বেড়ে যায়, এগুলোর কারণে এই নাক বন্ধ হয়ে গিয়ে হা করে ঘুমায় বা নাক ডাকতে পারে। আমরা স্যার যে সকল চিকিৎসা আপনাদের কাছ থেকে নিই, তার মধ্যে প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা আসলে কিভাবে বুঝবো যে একজন মানুষ হাঁপানি রোগে ভুগছে? খুব সহজ পরীক্ষা, এক্সরে, বুকের এক্সরে করা, রক্তের মধ্যে অ্যালার্জি টেস্ট করে দেখা, কিছু অ্যালার্জি প্যানেল টেস্ট আছে, সেটা করে দেখা যেতে পারে। আরেকটা আছে যে কিছু শ্বাসের পরীক্ষা, ব্যায়ামের পরীক্ষা আছে, এগুলো করলে নাকি ক্যাপাসিটি কেমন আছে এটা দেখা যেতে পারে। মোটামুটি এগুলো করলেই একটা আইডিয়া করা যায় যে রোগীর হাঁপানি সমস্যা আছে বা কী করতে হবে। অ্যালার্জিজনিত সমস্যার একটু কারণগুলো আমাদের বলবেন? অ্যালার্জি সমস্যা আসলে খাবার থেকে হতে পারে। অনেকে মনে করে যে আমি গরু, হাঁস বা আমি ইলিশ খাই না, তাতে আমার ঠিক তা না। আসলে এটা অ্যালার্জিটা এক এক রোগের এক এক লোক একই ধরনের, সবাই সমান নাও হতে পারে। সবাই চিংড়ি মাছ খেলেই অ্যালার্জি হবে বা গরু বা ইলিশ খেলেই হবে, তা মোটেও না। এমন দেখা যায় কারো কোনো জামাত অ্যালার্জি আছে, স্পেসিফিক ওই সুতি কাপড় পরলে বা ওই ফাইবার কাপড় পরলে তার অ্যালার্জি হয়। কারো দেখা যায় যে একটা স্পেসিফিক কোনো একটা প্রসাধনের দ্রব্য ব্যবহার করে তার অ্যালার্জি হয়। সো এটা আসলে এক ধরনের কী বলবো, এক ধরনের ট্রিগার ফ্যাক্টর আছে, যে আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয়। ওরা আসলে অ্যালার্ট হয়ে যায় যে এই যে একটা ধরনের কোনো একটা রস বা কোনো এক ধরনের জৈব পদার্থ আমার শরীরে প্রবেশ করছে, এটা আমাদের জন্য ক্ষতিকর। তখন তার অনেক ধরনের রস তৈরি করে ওটাকে আটকাবার জন্য, ওখান থেকে অ্যালার্জি বা হাঁপানি বা শ্বাসকষ্ট তৈরি হয়ে যায়। স্যার, এই যে সম্পর্কে আমরা আলোচনা করছি, এটা বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বেশি ভয়াবহতা তৈরি করে নিয়ে আসে। তো আসলে শিশুদের কোন অবস্থায় গেলে অথবা বয়স্কদের কি ধরনের প্রতিরোধ ব্যবস্থা তারা নিতে পারে? এটা আসলে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, বয়স্ক কিংবা বাচ্চাদের ক্ষেত্রে এটা তাই প্রকোপটা বেশি হয়ে থাকে। বিশেষ করে এই সময় অনেক বাচ্চাদের দেখা যায় যে তাদের খুব শ্বাসকষ্ট বেড়ে যায়, কিংবা তাদের শ্বাস প্রশ্বাসের যে হার অনেক বেড়ে গেছে। আমাদের এই সময় এটাকে বলি আমরা আরটিআই বা রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এটা খুব সহজেই সেরিয়ে ফেলা যায় যদি আমি তাকে ওষুধ দিই, নেবুলাইজ করি, অক্সিজেন দিই, কমে আসে, কিছু অ্যান্টিবায়োটিক লাগে। তেমনি বয়স্ক রোগীর ক্ষেত্রেও তাই। তো মনে রাখতে হবে, বয়স্কদের ক্ষেত্রে শুধু লাংস তার খারাপ আছে ভেবে নেওয়া যাবে না, অনেক সময় হার্ট দুর্বল হলেও কিন্তু শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই মোটামুটিভাবে এটা টোটাল একটা চেক আপ করে দেখতে হবে তার হার্ট, লাং সবই ভালো আছে কিনা, সেটা কি কন্ট্রোল করতে পারলেই এটা ভালো হয়ে যাবে। স্যার, হাঁপানির যে রোগের কথা আমরা বলছি বা শ্বাসকষ্ট, এটা থেকে মানে যদি বলি যে এখান থেকে রোগের সূত্রপাত হয়ে বড় কি কি ধরনের রোগের সৃষ্টি করতে পারে? একটা হচ্ছে গিয়ে অ্যাকিউট অ্যাটাক, রোগী মারাও যায়, আচ্ছা, যদি রেয়ার ক্ষেত্রে হয়। আরেকটা আছে যে অনেক সময় এই শ্বাসকষ্ট থেকেই কারো কারো দেখা যায় যে আমাদের লাংসে কিছু পর্দা আছে বা প্লুরা বলি আমাদের, যেটাতে আমাদের অক্সিজেন আলাদা করে, ওটা ফেটে যায়। এগুলো হতে বাতাস ঢুকে যেতে পারে লাংসের ভিতরে। তারপরে অনেক সময় এই বাতাস ঢুকে গিয়ে পানি তৈরি হয়ে আসতে পারে, অনেক সময় লাংসের মধ্যে পানি চলে আসতে পারে। এগুলো কমপ্লিকেশনসগুলো আসে এবং সবগুলোই কিন্তু চিকিৎসাযোগ্য। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে তখন ডক্টরের কাছে যেতে হবে বা হসপিটালে যেতে হবে,
তখন এগুলো গেলেই কিছু টেস্টের মাধ্যমে এগুলো বোঝা যায় এবং চিকিৎসা করলে ভালো হয়ে যেতে পারে। স্যার, আমাদের দেশে কি এখন এই জাতীয় রোগের সকল চিকিৎসা ব্যবস্থা আছে? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের দেশে সব কিছু চিকিৎসা ব্যবস্থা আছে এবং শুধু সদর পর্যায়ে না, বিভাগীয় পর্যায়ে কিংবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলেও এটা স্বাস্থ্য সেবা পাওয়া যাবে। সরকারি বেসরকারি সমস্ত হাসপাতালে এগুলো চিকিৎসা ব্যবস্থা, ডক্টর আছেন, ওষুধও আছে। স্যার, বয়স্ক যারা আছেন তারা কি ফিজিওথেরাপি বা এক্সারসাইজের মাধ্যমে কি হাঁপানি রোগের কিছুটা উপশম? এটা আসলে লাং ক্যাপাসিটি বাড়াতে বলি আমরা। আচ্ছা, তাদের আসলে লাং কম্প্রোমাইজ হয়ে যায়, তারা যদি নিয়মিত ব্যায়াম করতে পারে, শ্বাসের ব্যায়াম করতে পারে, ওই ব্যায়ামের মাধ্যমে কিন্তু শ্বাস প্রশ্বাসটা তার ধারণ ক্ষমতা ক্যাপাসিটি বেড়ে যায় এবং সেটার মাধ্যমে তার সহজে হাঁপানিটা অ্যাটাক হলেও উনি সহজে একাবু হয়ে যাবেন না, এইটুকু তার হেল্প হবে। স্যার, শীতকালেই বিশেষ করে আমাদের দেখি যে এই জাতীয় রোগের প্রকোপ খুব বেশি বেড়ে যায়। তো এই সময় হাঁপানি নিয়ন্ত্রণে আমরা এই বিশেষ করে শীতকালকে, এই সময় আমাদের যারা এই রোগে ভুগছেন তারা কিভাবে নিজেদেরকে নিয়ন্ত্রণে রাখবেন যাতে করে এই জাতীয় রোগ থেকে বেঁচে থাকা যায়? আমি অনুরোধ করবো স্যার, সরাসরি যদি দর্শককে বলেন। আপনার যদি কোনো ওষুধ নিয়ে থাকেন সেটা কন্টিনিউ করবেন, চালিয়ে যাবেন। প্রয়োজনে আপনি এই সময় ডক্টরকে আলাদাভাবে দেখিয়ে নেবেন যে আপনার লাংস কেমন আছে, আপনার ওষুধটা বদল করতে হবে কি না, কিংবা আপনার যে কারণ থেকে হাঁপানি হচ্ছিল ওই কারণগুলো এড়িয়ে চলার ব্যবস্থা আপনাকে করতে হবে। মাস্ক পরতে হবে, খাবার দাবারে সতর্কতা রাখতে হবে, গরম পানি ব্যবহার করতে হবে, বিশেষ করে বয়স্ক কিংবা শিশুদের ক্ষেত্রে। এছাড়া ইনহেলার যারা আপনার নেন সেটা ঠিকমতো নেওয়া যাচ্ছে কি না, স্পেসার একটা যন্ত্র আছে ওটা ব্যবহার করতে হয় কি না, বা আপনি যেভাবে নিচ্ছেন ডক্টরকে দেখিয়ে নেবেন নেওয়াটা ঠিক হলো কি না। কারণ এইটা ওষুধটা ঠিকমতো না গেলে কিন্তু আপনার ওষুধ কাজ করবে না। এবং তার চেয়ে বড় কথা হচ্ছে কি আপনার ব্যক্তিগত সতর্কতা থাকতে হবে যে আপনি যে ওষুধ নিচ্ছেন নিয়মিত নেওয়া যাচ্ছে কিনা বা কোনো সমস্যা এখানে হচ্ছে কিনা। স্যার, ইনহেলার প্রসঙ্গে যেহেতু বললেন, আমরা দেখি সচরাচর কোনো একটু শ্বাসকষ্ট হলেই, প্রবলেম হলেই নিজেরা চিকিৎসা গ্রহণ করি যে একটা ইনহেলার কিনে এনে আমি একটু ফার্মেসিতে কথা বলে। এটা আসলে কতটুকু ক্ষতিকর হতে পারে? প্রথম কথা হচ্ছে গিয়ে আমার কখনোই ইনহেলার নিইনি, আমি না জেনে নিজ থেকে নিব না। একটা ধারণা আছে যে আমার শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার নিব, আমার ভালো হয়ে যাবে, কিছুক্ষণের জন্য ভালো থাকলো, কিন্তু এটা কিন্তু আসলে সমাধান না। যদি আমার চিকিৎসক আমাকে দেন ইনহেলার অনেক টাইপ আছে, অনেক ধরনের ওষুধ আছে, সেটা আমি নিব। কিছু ইনহেলার নিতে হয় বা ঘন্টা কয়েক পর পর, কিছু নিতে হয় একবেলা, এটা অনেক নিয়ম আছে। তার থেকে বড় যেটা কথা হচ্ছে কি যে আমি যে ইনহেলার নিব এটা যেন আমার নেওয়ার ঠিক মতো হয়। অনেকে মনে করে যে আমি শ্বাসের থেকে নিলে একটা গিলে ফেলি, একটা চাপ দিলাম গিলে ফেললাম ঢোক গিলে, এখন তা মোটেও না। আমাকে এই ওষুধটা মুখ দিয়ে নিয়ে ভিতরে রাখতে হবে যেন এটা লাংসে পৌঁছায়। অনেকের পায় না বিধায় একটা যন্ত্র এখন বেরিয়েছে যাকে বলে স্পেসার, একটা নলের মতন যন্ত্র। ওখানে একদিকে রোগীর মুখ থাকবে, একদিকে থাকবে ইনহেলারটা। চাপ দেওয়ার পরে ওই ইনহেলার ভিতরেই, ওই যন্ত্রের ভিতরেই শ্বাস প্রশ্বাস নেবেন 1 মিনিট, তখন পুরো ওষুধটাই তার লাংসে চলে যাবে এবং তখন এটা কার্যকরটা ভালোভাবে হবে। এবং এইটা ব্যবহার করা ডক্টর শিখিয়ে দেন বা যারা স্বাস্থ্যকর্মী তারা শিখিয়ে দেন, এবং এটা করতে পারলে ওষুধের কার্যকারিতা অনেক বৃদ্ধি পাবে। এবং অনেক রোগী আমরা পাই, তাকে আমরা ওষুধ দিয়েছি, রোগী বারবার বলছে যে আমি ভালো হচ্ছি না, আপনি ওষুধ দিয়ে যাচ্ছেন, ভালো হচ্ছে না, আমরা ডোজ বাড়িয়ে দিয়ে যাচ্ছি। কিন্তু আমরা যদি লক্ষ্য করি আপনি ওষুধ নেন তোমার সামনে, তখন দেখা যায় সে আসলে নিতে পারেই না। তাই এই শিক্ষাটা একটা জরুরি। এটা করতে পারলে কিন্তু ওষুধের কম ডোজে বা কম ওষুধে রোগী ভালো থাকতে পারবে। অর্থাৎ ঔষধ ব্যবহারেরও একটা নির্দিষ্ট নিয়ম আছে, সেটা মেনে আমাদের ওষুধ সেবন করতে হবে। স্যার, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আছি। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাইব গুরুত্বপূর্ণ, যে এই সময়ে যেহেতু আমাদের শীতকালীন রোগ ব্যাধি খুব বেশি দেখা যায়, বিশেষত হাঁপানি শ্বাসকষ্টের কথা আমরা বলছি, তো কোন স্টেজে গেলে আমরা দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যাব নাকি ঘরোয়াভাবে চিকিৎসা নেব? যাদের হাঁপানি রোগ আছে তাদের তো ওষুধ ঘরে থাকি, তারা জানে কী করতে হবে, কিন্তু আপনি ওষুধ নিচ্ছেন তারপরে ভালো হচ্ছেন না, এবং ডক্টর কিন্তু আপনাকে বলে দিবে যে আপনি একটা ওষুধ 2-3 মাস নেওয়ার পর যদি শ্বাসকষ্ট না কমে যায় আপনি আমাকে যোগাযোগ করবেন। ওটা মাথায় রাখতে হবে যে আমি ইনহেলার কয়েকবার নিয়েছি, আমার ওষুধ আমি খেয়ে ফেলেছি, তারপরও আমার শ্বাসকষ্ট বাড়ছেই বা আমার বুকে ব্যথা হচ্ছে, তখন অবশ্যই ডক্টরের সাথে যোগাযোগ করে হসপিটাল যাওয়া উচিত এবং এই সময় ভর্তি হতে হলে ভর্তি হতে হবে। স্যার, বয়স্কদের এবং বিশেষ করে মাঝবয়সী যারা মানে প্রাপ্তবয়স্ক তারা নিজেরাই ডিসিশন নিতে পারে যে কি করা উচিত, আমার কি করণীয়। কিন্তু যারা বিশেষ করে নতুন মা হয়েছেন বা মায়েরা, তারা একটু অনভিজ্ঞ থাকে, তার শিশুর ক্ষেত্রে কি করা যেতে পারে, তাই একটু যদি দর্শকদেরকে আমরা বিশেষ করে নবাগত মায়েদের উদ্দেশ্যে আপনি একটু পরামর্শ দেবেন। যারা শিশু, যারা নবাগত মা আছে, যারা শিশুদের মাত্র জন্ম দিয়েছে বা আপনার বাচ্চা বড় হয়ে যায়নি, তার হাঁপানি হয়তো ধরা পড়েছে বা আছে,
আপনার কীভাবে বুঝবেন কী করতে হবে? হয়তো আপনি ওষুধ দিচ্ছেন, তার লাভ হচ্ছে না বা শ্বাসকষ্ট কমছে না, তার সে যখন বুক কিন্তু পান করতে যায়, সে একটু খেয়েই খাওয়া বাদ দিয়ে দিচ্ছে, সে মুখ খুলে শ্বাস নেওয়ার চেষ্টা করছে, বা তার দেখবে যে বুক পেট খুব দ্রুত ওঠানামা করছে এবং মুখ খুলে সে আছে, বা সে কাঁদতে পারছে না ঠিকমতো করে। এগুলো একটা আপনার অ্যালার্মিং পয়েন্ট, যেটাতে বুঝতে হবে যে আপনার শিশু ভালো নেই, আপনার শিশুর শ্বাসকষ্ট হচ্ছে, এবং এই সময় আপনাকে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। পাশাপাশি সে যখনই খাবার খেতে চায়, খাবার একটু পরে সে খেতে চাচ্ছে না, বা তার খাবারটা সে ভীষণ খেয়ে ফেলছে, এগুলো কিন্তু একটা লক্ষণ বা বোঝার একটা সুযোগ রয়েছে আপনাদের জন্য, যে কখন আমি আমার বাচ্চাকে ডক্টরের কাছে নিয়ে যাব বা হসপিটালে নিয়ে যাব। স্যার, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দিয়েছেন, ডক্টর টিভি3 স্টুডিওতে এসেছেন। আগামী তো আশা করছি আপনাকে পাবো। ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। সালাম। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। শীতকালীন রোগ সম্পর্কে কথা হচ্ছিল, বিশেষত শ্বাসকষ্ট এবং হাঁপানি নিয়ে। আর এই প্রসঙ্গে কথা বলবার জন্য আমাদের মাঝে এতক্ষণ উপস্থিত ছিলেন ডাক্তার সিরাজুস সালেকিন, থোরাসিক সার্জন বিভাগ। উনি একজন থোরাসিক সার্জন বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। স্যারের মূল্যবান কথাগুলি আমরা যদি মেনে চলবার চেষ্টা করি, তাহলে শীতকালীন এই ধরনের রোগ ব্যাধি থেকে আমরা বেঁচে থাকতে পারবো, সুস্থ থাকতে পারবো। সকলের সুস্বাস্থ্য সুন্দর জীবন প্রত্যাশা করে আমি আব্দুল গনি বিদ্যান বিদায় চাইছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, ডক্টর টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।